ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করতেছো চেম্বারে বসে এখন ন্যাশনালে? জি স্যার। দেখ 29 জন আসছে নাকি? 29 জন। তোমাদের ভ্যাকসিন দেওয়ার পর কারো কোনো সমস্যা হয়েছে? ভ্যাকসিন দেওয়ার পরে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? স্যার ভ্যাকসিন দেওয়ার পরে কি ব্রুজিং মার্ক থাকে? না, স্যার এটা এখনো ম্যান টু ব্রুজিং ম্যান, মার্কটা যায় না, অনেক প্রমিনেন্ট। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারো কারো থাকতে পারে। ওটা একদম রেগুলার না, ওটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। হুম, ওরা চলে যাবে, ওগুলোর জন্য টেনশন করতে হবে না। একটু ভ্যাসলিন দিও ওখানে। বড় কোনো সমস্যা তো হয় নাই কারো। স্যার আমার সবসময় ঘুম বেশি হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর থেকে। তোমার সবসময় ঘুম বেশি হচ্ছে, এটা খুব ভালো, ঘুমাও। হ্যাঁ, কারণ কলেজ যখন খুলে যাবে তখন তো ঘুমিয়ে পারবো না। এখন যদি না ঘুমাও কখন ঘুমাবা? ঘুম জিনিসটা হচ্ছে এমনই, যত বেশি যাবো তত বেশি আসবে। নাসরিন আক্তার। ইয়েস স্যার। মানে স্যার ক্লান্তি লাগতেছে হ্যাঁ, বেশি এরকম। অসুবিধা নাই। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া বেশি করে করো। একটু জুস টুস খাও, ম্যাঙ্গো জুস খাও। এখন তো একদম অ্যাভেলেবেল। নিজে নিজে করে খাবো, আবার দোকানের গুলো কিনে খেলে হবে না। নো অ্যাডেড সুগার, সরাসরি জাস্ট ম্যাঙ্গো পাল্পটা নিয়েই একটা জুস করবো। আমাদের ডিজি হেলথ ছিল, ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস। ডাইরেক্টর জেনারেল কিরকম পোস্ট এটা? হেলথের সর্বোচ্চ হচ্ছে হেলথ মিনিস্টার। হ্যাঁ, হেলথ মিনিস্টারের পর মিনিস্টার। মিনিস্টার কোথায় বসে? মিনিস্টার যেটাতে বসে ওটাকে কি বলা হয়? মন্ত্রণালয়। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে দুইটা অধিদপ্তর। অধিদপ্তর, প্রথম হইলো মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের পর হলো অধিদপ্তর। অধিদপ্তর হইলো হেলথ, আর একটা হইলো ফ্যামিলি প্ল্যানিং। এখন আর একটা অধিদপ্তর করতেছে নার্সিং এর জন্য, ঠিক আছে। স্বাস্থ্য অধিদপ্তরের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে দুইটা অধিদপ্তর, একটা স্বাস্থ্য অধিদপ্তর, একটা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আর এখন করতেছে নার্সিং অধিদপ্তর। এই অধিদপ্তরের যে হেড হয়, তাই সে হচ্ছে ডিজি হেলথ, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়টা আবার দুই ভাগে ভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়টা দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে চিকিৎসা শিক্ষা, আর একটা হচ্ছে চিকিৎসা সেবা। চিকিৎসা শিক্ষা, তাহলে তোমরা যেহেতু এখন স্টুডেন্ট, তোমাদের এখন ডিজি হেলথ হচ্ছে এনআইএত। এনআইএত হচ্ছে পরশুদিন একটা মিটিং করছিল, গত পরশুদিন 12টায় সব সব মেডিকেল কলেজের প্রিন্সিপালদের সাথে। নাসরিন শুনতেছো? আমি Yes, তোমার sir. আনসার দিচ্ছি এখন। সব মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে মিটিং করছে। ওনার প্ল্যানটা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে, সরি জুলাইয়ের মধ্যে সমস্ত ভ্যাকসিন শেষ করে অগস্টে ওনারা কলেজ খুলে দিবে।
ওনাদের দুইটা টার্গেট, একটা হচ্ছে অগস্টে কলেজ খুলে দেওয়া, সেকেন্ড হচ্ছে ফার্স্ট প্রফটা অক্টোবরে নেওয়া। তোমাদের পরের ব্যাচের যেটা ফার্স্ট প্রফ ওটা অক্টোবরের 15 তারিখ থেকে স্টার্ট হবে। কাজ করতেছে। সে পর্যন্ত আজকে শেষ হবে। আজকে আর্মি মেডিকেল কলেজের ভ্যাকসিন দিবে, এরপর শেষ। আগামীকাল থেকে আর স্টুডেন্ট ভ্যাকসিন নাই। আমাদের কলেজের আমরা সব দিয়ে ফেলছি, গতকাল আমাদের ইন্টার্নিরাও দিয়েছে, আমাদেরও শেষ। এইবার কোরবানির পর থেকে সেকেন্ড ডোজ শুরু হবে। কোরবানির বন্ধটা 20, 21, 22 সম্ভবত, হ্যাঁ 23, 24 তারিখ থেকে সেকেন্ড শুরু হবে। সেকেন্ড ডোজটা অনেক দ্রুত দিয়ে দিবে ওরা। জুলাই 31 মধ্যে যদি সেকেন্ড ডোজ শেষ করে, অগস্টের 1-2 তারিখ কলেজ খুলে যাবে। তোমাদের ক্রপ নভেম্বরে হবে, তোমাদের সেকেন্ড ক্রপ নভেম্বরেই হবে এখনো পর্যন্ত। আর যাদের সাপ্লিমেন্টারি বাকি ছিল ওদের সাপ্লিমেন্টারিটা অগস্টের স্টার্টিং এ হয়ে যাবে। কলেজ খোলার পরে 3 মাস ক্লাস হওয়ার কথা ছিল, ওইটা এখন আবার 1.5 মাসে আনছে। 1.5 মাসে একটু প্র্যাকটিক্যাল ক্লাস হয়েই প্রফের জন্য নাম পরীক্ষা হয়ে যাবে। আমার কথা বুঝছো তোমরা কেউ? আমাদের কি সিলেবাস কমাই দিবে? হুম? সিলেবাস কি কমাই দিবে নাকি স্যার যা আছে সবই থাকবে স্যার? মেডিকেলের সিলেবাস কি বড় হয় নাকি? মেডিকেলের সিলেবাস তো ছোট। মেডিকেলের সিলেবাস ক্লাসগুলো কি আবার অফলাইনে রিভিউ হবে? না, মেডিকেলের পড়ালেখা হচ্ছে পরীক্ষার জন্য যেগুলো পড়তে হবে ওগুলো তোমরা সিলেক্ট করে হবে। তুমি যদি সারা বই পড়তে থাকো ওগুলো তো সারা জীবনে শেষ করতে পারবে না। পরীক্ষার পড়া তো আলাদা। তুমি ফার্স্ট প্রফ দিছো না, ফার্স্ট প্রফের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিছো, জাস্ট পরীক্ষা রিলেটেড যেগুলো পরীক্ষা রিটার্নে আসে, রিটার্নের প্রিপারেশন রিটার্নে নিবা, ভাইবার প্রিপারেশন ভাইবাতে নিবা। মেডিকেলের পরীক্ষা যদি আরো 6 মাস পিছিয়ে দেওয়া হয়, ওই আলটিমেটলি পরীক্ষার 1 মাস আগেই পড়বা। এটাই তো হয় সাধারণত। স্যার আরএফএস ঠিক না? তে কোথায় নিবে? হুম, আবার বলো, শুনি নাই। আরএফএসটি তে কোথায় নিবে আমাদেরকে? আরএসটি মানে কি? কি? Residential field site. রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং। হ্যাঁ, আমাদের যে প্রোগ্রামটা হয় এই প্রোগ্রামটার নাম হচ্ছে COME, কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল এডুকেশন। থার্ড ইয়ারে যে প্রোগ্রাম হয় ওটার নাম হচ্ছে COME, কাম বলিও না কেউ, COME মানে হচ্ছে কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল এডুকেশন। তাহলে COME প্রোগ্রামের পার্ট কয়টা? COME প্রোগ্রামের পার্ট হলো নাম্বার 1 ডে ভিজিট। ডে ভিজিটটা কিরকম হয়? দিনে এসে একটা জায়গায় একদিনের মধ্যে ভিজিট করে চলে আসতে হয়। ডে ভিজিটের পর হচ্ছে আরএফএসটি হচ্ছে রেসিডেন্সিয়াল ফিল্ড হইতে হবে।
এরপর থার্ড হলো স্টাডি ট্যুর, তিনটা। হ্যাঁ, ডে ভিজিটটা সাধারণত শহরেরই কয়েকটা জায়গায় যেতে হয়, ওখানে আমরা শেষ করি। সেকেন্ড হচ্ছে আরএফএসটি, আরএফএসটিটা আমরা করি মিরেশ্বরাই হেলথ কমপ্লেক্সে। আর থার্ড হলো স্টাডি ট্যুর, স্টাডি ট্যুরটা যে যেখানে যাই। এবার যেহেতু করোনা পিরিয়ড একদম কম, সব জায়গায় প্রোগ্রামটাকে শর্ট করা হবে। মিনিমাম 3 থেকে 4টা ডে ভিজিট নিয়ে আসতে পারে। 3 থেকে 4টা ডে ভিজিট করলে, এবং ম্যাক্সিমাম আশেপাশে বলা হচ্ছে। আরএফএসটিটা রেসিডেন্সিয়াল ফিল্ড ট্রেনিং প্রোগ্রাম, এটা হয় বীরেশ্বর উপজেলা হেলথ কমপ্লেক্সে। এবার যদি আমরা ওখানে রাত্রে নাও থাকি, আমরা হয়তো সকালে গিয়ে সন্ধ্যায় চলে আসবো বীরেশ্বরটা। আর তোমাদের দুটো স্টাডি হবে, দুটা ফিল্ড সার্ভে। ফিল্ড সার্ভেটা আমরা সবসময় বীরেশ্বরতে করি। এবার আমরা বীরেশ্বরতে হয়তো কলেজের আশেপাশে এরিয়াতেই করতে হবে। স্টাডি ট্যুর হবে কক্সবাজার। আর কিছু সেন্ট মার্টিন যেমন আছে, সেন্ট মার্টিনতে এই সিজনে যাওয়া যায় না, এখন তো বন্ধ। সেন্ট মার্টিন যাওয়ার সিজন কখন? জানুয়ারি, ডিসেম্বরের পর থেকে। এপ্রিল পর্যন্ত। ফেব্রুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে তো আর দেওয়া যাবে না। হ্যাঁ, যাই হোক, কলেজ আগে খুলুক, কলেজ খোলার পরে আমরা এটা ঠিক করবো। তবে আমরা এখন স্টাডি, যে দুইটা স্টাডি করবো, ওগুলো এখন থেকে ঠিক করা শুরু করে দিব। স্টাডি টাইটেল, তারপরে যে তোমাদের লিটারেচার রিভিউ গুলা এখন থেকে আমরা স্টার্ট করব। কলেজ যদি 1 মাস 1.5 মাস ক্লাস, ওই 1 মাসের মধ্যে আমরা ইয়ে করে ফেলতে পারবো, পুরো কোর্স রিভিউ করে ফেলতে পারবো। কোর্স নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। হ্যাঁ, তোমাদের একটু একটু পড়তে হবে, তোমরা একদম না পড়ে সবকিছু শুধু সিলেবাস কমাই দিলেই হবে না। আমরা যখন সেকেন্ড ডোজ দিয়ে আসবো ভ্যাকসিন, শুনতেছো তোমরা? জি স্যার। আমরা যে দিন সেকেন্ড ডোজ দিতে আসবো, সেদিন আমরা একটা ডে ভিজিট কি কমপ্লিট করে ফেলতে পারবো চিটাগাং মেডিকেল কলেজে? ইনশাআল্লাহ। না, তাহলে আমরা একটু আগায় থাকলাম। হ্যাঁ, পরে যখন কলেজ খুলবে তোমাদের একদিন মেডিকেলের সময় নষ্ট করতে হবে না, ওটা আমরা এখনই করে ফেলতে পারি। আসলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। ওখানে তোমরা যদি 1 ঘন্টা টাইম দাও, তাহলে আমাদের একটা ভিজিট শেষ হয়ে যাবে, মেডিকেলের ভিজিট আর থাকবে না। দেখ, আমরা এগুলো পরে জানাবো তোমাদেরকে ডিটেইলস। হ্যাঁ, আমরা একটু পড়ালেখাতে আসি। আমরা আবার এই যে এপিডেমিওলজিক্যাল স্টাডি গুলা নিয়েই ছিলাম। স্টাডি দুই রকম, একটা অবজারভেশনাল স্টাডি, একটা এপিডেমিওলজিক্যাল স্টাডি। অবজারভেশনাল এর মধ্যে ডেসক্রিপটিভ এন্ড অ্যানালাইটিক্যাল। এই আকিলার কি সমস্যা? আকিলা কয়বার ঢুকলো এই পর্যন্ত? এই অ্যানালিটিক্যাল এর মধ্যে ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল এন্ড কোহর্ট,
আমরা ওই দিন কোহর্ট স্টাডি নিয়ে আলাপ করছিলাম। স্টাডি গুলো যদি দেখো, ডেসক্রিপটিভ স্টাডি এগুলো কে কখন আবিষ্কার করছে, কেস কন্ট্রোল স্টাডি আবিষ্কার করছে ডল 1947 থেকে 52, আর কোহর্ট স্টাডি আবিষ্কার করছে হিল 1961 থেকে 61। আসাদ, আসাদ কই আছো? জি স্যার, আসসালামু আলাইকুম। আসাদ, আসাদ কি আছে না চলে গেছে? জি স্যার, আছে স্যার। আসাদ, তোমরা মোটেও লাকি ব্যাচ না, তোমরা হচ্ছে সেই লাকি ব্যাচ যারা ঘুমায় ঘুমায় একটা কাটা দিতে পারছো মেডিকেলে। ক্লাস করা অনেক কঠিন না, সকাল 8টায় এসে তোমরা 8টায় একদিন আসতে হয় নাই। জি স্যার। আনলাকি ব্যাচ বলতেছো কেন? স্যার আমরা আরএফএসটি ক্ষেত্রে ডে ভিজিট এগুলোর ক্ষেত্রে একটু মিস করবো মনে হচ্ছে আর কি। আরে এখন তোমাদের প্রতিদিনই ডে ভিজিট, প্রতিদিনই আরএফএসটি, প্রতিদিন নিজেরা যে মজা করছো, কলেজে আসতে হচ্ছে না। আরএফএসটি নিয়ে অনেক স্বপ্ন ছিল। জি স্যার। ছিল, ইনশাআল্লাহ স্বপ্নগুলো আস্তে আস্তে সব ফিল আপ হবে। কখনো নিজেকে কি মনে করবা, সারা এই মুহূর্তে পৃথিবীতে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে। স্যার আমরা এই মেডিকেলে অ্যাডমিট হইতে ঠিক না? কিছুই পাই না, তো স্যার আমরা আনলাকি না। জি স্যার। তোমরা আনলাকি না, নাকি এটাই ছিল। তোমাদের জন্য হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু ওয়েট করতেছে। স্যার ভবিষ্যতে কি আর আমাদের থার্ড পরের- ইয়ারটা পাবো? তোমাদের পরের যে ব্যাচটা, সেই ব্যাচটার কথা চিন্তা করো। জানুয়ারিতে অ্যাডমিশন নিছে, মার্চে কলেজ বন্ধ হয়ে গেছে। স্যার ওরা টেস্ট তো নবীন বরণ medical পাইছে ওরা। জিনিস। স্যার আমরা তো ওইটাও পাই নাই। হুম? স্যার নবীন বরণ মেডিকেল পাইছে ওরা। কি জিনিস? নভেম্বর পর নয় না? আচ্ছা, তোমাদের ফেয়ারওয়েল স্যার আমরা ভালো করে 15 বছর স্যার আমরা সবকিছু থেকে বঞ্চিত, আমাদেরকে উচিত বালিতে নিয়ে যাওয়া স্যার। স্যার আমরা স্পোর্টসও পাইনি। স্পোর্টস তোমরা মারামারি করে পাও নাই, তোমাদের বাইরে মারামারি করছে, কলেজ কি করবে? আচ্ছা স্পোর্টস হবে এবার, আসো। তারপর হচ্ছে, আর তোমরা তো এইচএসসি পাইছো, চিন্তা করে দেখো একটা স্টুডেন্ট স্কুলের শেষ দিনটা কত আবেগময় একটা দিন। ওরা পাইলেই না, ওরা স্কুল থেকে অটো পাস হয়ে গেল। পাস হওয়ার পরে এইচএসসি লাইফটাই ওদের শেষ, পুরো বন্ধের মধ্যে। এসএসসি তো গেছে অটো পাস, এখন এইচএসসি হয়তো একটা শর্ট সিলেবাসে হয়ে যাবে। কলেজ লাইফের যে মজাটা, মানুষের জীবনের সবচেয়ে মজার লাইফ হচ্ছে এইচএসসি লাইফটা। আচ্ছা সব হবে তো। দেখো একটা এক্সাম্পল দেখো, ক্যান্সার লাং ইনক্রিজিং মোস্টলি স্মোকার্স। হঠাৎ কারো মনে হইলো ক্যান্সার লাং এ মানুষের মৃত্যু হার বেড়ে যাচ্ছে, এদের ম্যাক্সিমাম হচ্ছে স্মোকার। ডেথ রেটস হায়ার ইন পপুলেশন ইজ হায়ার পার ক্যাপিটা সিগারেট কনজাম্পশন। যে যত বেশি সিগারেট খায় তার ডেথ রেট তত বেশি। এটা হচ্ছে একটা হাইপোথিসিস, এটা কেউ একজন চিন্তা করলে পরে হাইপোথিসিসটা কি? হাইপোথিসিস হচ্ছে একটা অনুমান। অনুমানটা কি করলো? অনুমানটা করলো স্মোকিং কজেস ক্যান্সার লাং। এখন এটা যখন কেস কন্ট্রোল স্টাডিতে আসলো, উনি নিল দুইটা গ্রুপ, একটা হচ্ছে ক্যান্সার লাং পেশেন্ট এবং নন পেশেন্ট। এগুলোকে উনি ক্লারিফাইস ইট ওয়াজ স্মোকার্স হু কন্ট্রিবিউটেড টু হাই ক্যান্সার লাং। উনি দুইটা গ্রুপকে যখন গবেষণা করলো, দুইটা গ্রুপ, একটা গ্রুপের ক্যান্সার লাং পেশেন্ট নিছে, আরেকটা হচ্ছে ক্যান্সার লাং ছাড়া পেশেন্ট নিছে। দুইজনের পিছনের দিকে হিস্ট্রি যখন দেখলো, ডল দেখলো কি
ক্যান্সার লাং যারা স্মোকার ছিল তাদেরই ক্যান্সার লাং বেশি হয়েছে। কোহর্ট স্টাডি আসলো এর আরো অনেক পরে 51 থেকে 61-এ, follows the cohort of smokers and non-smokers without cancer lung. মানে দুটো গ্রুপকে ভাগ করছে, একটা স্মোকার গ্রুপ একটা নন স্মোকার গ্রুপ, এদেরকে উনি ফলো আপ করছে সামনের দিকে। রেজাল্ট কি আসলো? স্মোকার্স ডেভেলপ ক্যান্সার লাং মোর ফ্রিকোয়েন্টলি। আর ইন্টারভেনশনাল ট্রায়াল যেটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এগুলো আসলে আমি যতই অনলাইনে পড়াই আউটপুট করে আসবে না, তোমাদের নিজেদের করতে হবে। এবং এগুলো এই জিনিসটা আমরা যখন মানে ফিজিক্যাল ক্লাসে আসবো তখন আবার পড়াবো এই স্টাডি গুলো, বিশেষ করে দুইটা ক্লাসের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে what is case control study? It is an analytical observation study which has a comparison group, একটা কেস গ্রুপ থাকবে, একটা কম্পারিজন গ্রুপ থাকবে। হ্যাঁ, কেস কন্ট্রোল স্টাডিজ আর রেট্রোস্পেক্টিভ। রেট্রোস্পেক্টিভ মানে পিছনের দিকে, আর প্রসপেক্টিভ মানে সামনের দিকে। রেট্রোস্পেক্টিভ and the main objective is to determine whether or not an association exists between a disease and a particular risk factor. কেস কন্ট্রোল স্টাডি কি, কেস কি, কন্ট্রোল কি, হলো সবগুলো ডেফিনেশন। কেস কি, কন্ট্রোল কি, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই। বায়াস কি? বায়াস হচ্ছে সিস্টেমেটিক এরর, the design, conduct or analysis of study that results in mistaken estimates of the effect of the exposure on disease. আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে আমরা একটা বুধবার দিন এটা নিয়ে আলাপ করবো। কেস কন্ট্রোল স্টাডি ডিজাইন, এই ডিজাইনটা দেখো উল্টা দিক থেকে, আমরা সাধারণত এই দিক থেকে করি না, এটা হচ্ছে উল্টা দিক থেকে। ডিজিজ নন ডিজিজ, প্রথমে ডিজিজ এবং নন ডিজিজ দুটো গ্রুপ মিলা, এদের মধ্যে এক্সপোজার প্রেজেন্ট কাদের ছিল, এক্সপোজার অ্যাবসেন্ট কাদের ছিল, প্রেজেন্ট কাদের ছিল, অ্যাবসেন্ট কাদের ছিল, এরপরে গিয়ে দুই গ্রুপের কম্পেয়ার করা। কেস কন্ট্রোল স্টাডি অলওয়েজ ব্যাকওয়ার্ড স্টাডি, পিছনের হিস্ট্রি থেকে যে স্টাডিটা করা হয় এটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। তোমরা এই লাইনটা শুধু মনে রাখো, কেস কন্ট্রোল স্টাডি ইজ এ ব্যাকওয়ার্ড স্টাডি, রেট্রোস্পেক্টিভ স্টাডি, পিছনের দিকে এগুলো নিতে। কেস কন্ট্রোল স্টাডি স্টেপ গুলো হচ্ছে কেস কাদেরকে নিব এটা ঠিক করা, এরপর ডেফিনিশন ঠিক করা, কারা কারা কেস হবে, তাদের মধ্যে কেসগুলোকে সিলেকশন করা, সিলেকশন অফ কন্ট্রোলস, তারপর হচ্ছে এক্সপোজারে কারা কারা ছিল, এরপর অ্যানালাইসিস করে কনক্লুশন এন্ড ইন্টারপ্রিটেশন। বেলাল, জি স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। হ্যাঁ, ওকে স্যার। এই ক্লাসটা আমরা বুধবার দিন নিব, এই যে কেস কন্ট্রোল স্টাডির উপর। তোমরা সবাই একটু একটু করে চেষ্টা করিও কেস কন্ট্রোল স্টাডি কতদূর বুঝতেছো, এটা কিন্তু সারা জীবন লাগবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অডস রেশিও, অডস রেশিও কিভাবে বের করে এটার অঙ্কটা আসবেই, খুব বেশি পড়ার দরকার নাই। হোয়াট ইজ কেস, হোয়াট ইজ কন্ট্রোল, হোয়াট ইজ কেস কন্ট্রোল স্টাডি, স্টেপস অফ কেস কন্ট্রোল স্টাডি এন্ড অডস রেশিও, হোয়াট ইজ অডস রেশিও এবং কিভাবে অডস রেশিও বের করা হয়। আর একটা রিটেন কোশ্চেন প্রায় সময় আসে, এটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি এবং কোহর্ট স্টাডির ডিফারেন্স। ঠিক আছে, গুড বাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।